লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইসরায়েলের। ইউক্রেনের সব লক্ষ্য পূরণ করা হবে বলছে পুতিন। চীন রাশিয়াকে টেক্কা দিতে যাচ্ছে তুরস্ক। সৌদি আরব কি ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে, জানাবো বিস্তারিত। সর্বশেষে জানাবো মধ্যপ্রাচ্য সংঘাত বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইসরায়েলের। লেবাননে চলছে ইসরায়েলের অবিরত বিমান হামলা। এরই মধ্যে দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, লেবাননে স্থল অভিযান হতে পারে বলে মনে করছেন তারা। তবে স্থল অভিযান কখন চালানো হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা। খবর রয়টার্সের। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের শত্রুরা বেশ পুরনো। 2006 সালে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েল হামলা চালালে তাদের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলের হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। তবে 17 ও 18 সেপ্টেম্বর হিজবুল্লাহর পেজার ও ওয়াকি টকিতে হামলার পর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের উত্তরে লেবাননের সীমান্ত রয়েছে, সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর বিপুল পরিমাণ সেনা, ট্যাঙ্ক ও কামান মোতায়েন করা হয়েছে। শনিবার লেবানন স্থল অভিযানের হুমকি দিয়েছিলেন ইসরায়েলের বাহিনীর মুখপাত্র। তিনি বলেছিলেন, স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে বিষয়টি এখনও বিবেচনাধীন। লেবাননে হামলা বাড়ানো নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন তারা প্রস্তুতি নিচ্ছেন। এর আগে বুধবার স্থল হামলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরায়েলি সেনা প্রধান। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার লেবাননের রাজধানী বৈরুতে বেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা থেকে বোমা ফেলা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলা বারুদের সংরক্ষণগার। এসব হামলার নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আরেক নেতা নাবিল কাওককে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৈরুত সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে সংগঠনটির প্রধান সায়েদ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। লেবাননের বার্তা সংস্থা জানিয়েছে, রোববার ইসরায়েলি হামলা 115 জন নিহত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত 1000-এর বেশি মানুষ মৃত্যু হয়েছে। গত 2 সপ্তাহে দেশটিতে আহত হয়েছে প্রায় 6000-এর বেশি নাগরিক। 10 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ইউক্রেনের সব লক্ষ্য পূরণ করা হবে বলছে পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের তার দেশ যে লক্ষ্য নির্ধারণ করেছে তা পূরণ করা হবে। সোমবার এক ভিডিও বার্তায় পুতিন এসব কথা বলেন। রাশিয়ার দ্বিতীয় পূর্ণতিকরণ দিবস উপলক্ষে তিনি এসব বার্তা দেন। খবর আল জাজিরার। মস্কোর পক্ষ থেকে 4টি অঞ্চল দনেস্ক, লুহানস্ক ও জাপোরিজিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে একত্রীকরণ দিবস হিসেবে দিনটি পালন করা হয়। মস্কো 2022-এর 30 সেপ্টেম্বর ইউক্রেনের 4টি অঞ্চলকে গণভোটের মাধ্যমে একত্রীকরণের ঘোষণা দেয়। পশ্চিম বিশ্বের এই নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনা করা হয়। তবে পুতিনের পক্ষ থেকে অধিকৃত এসব অঞ্চলের নেতাদের সঙ্গে চুক্তি করে রুশ ফেডারেশন অন্তর্ভুক্ত করা হয়। অবশ্য এসব অঞ্চলের পুরোপুরি এখনও তাদের নিয়ন্ত্রণে আসেনি। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পুরোপুরি হামলা শুরু করে। অন্যদিকে কিয়েভ পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়েভ মনে করে ন্যাটো বা ইউরোপীয় সদস্যগুলো হলে তা তাদের জন্য নিরাপদ ও স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কিন্তু রাশিয়া এর বিরোধিতা করে আসছে। যুদ্ধ শুরু হওয়ার পর 2022 সালে পুতিন বলেছিলেন, এই লড়াইয়ের লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসি মুক্ত করা। ক্রেমলিনের এক বিবৃতিতে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা প্রত্যাখ্যান করে বলে, নিরস্ত্রীকরণের অজুহাতে সাম্রাজ্যবাদ সম্প্রসারণের কৌশল হিসেবে এই সংঘাত চালানো হচ্ছে। গতকাল পুতিন ভিডিও বার্তায় বলেছেন, সত্য আমাদের পক্ষে, যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা হবে। পশ্চিমা অভিজাতদের আলোচনা করে পুতিন দাবি করেছেন, রাশিয়াকে লক্ষ্য করে পশ্চিমারা ইউক্রেনে তাদের উপনিবেশ ও সামরিক ঘাঁটি বানিয়েছে। তারা ঘৃণা, উগ্র জাতীয়বাদ ও রাশিয়ার সবকিছুর প্রতি শত্রুতা উস্কে দিচ্ছে। আজ আমরা আমাদের সন্তান ও নীতি নাতিদের জন্য একটি নিরাপদ সমৃদ্ধ ভবিষ্যতের জন্য লড়াই করছি। চীন রাশিয়াকে টেক্কা দিতে যাচ্ছে তুরস্ক। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও চীনকে টেক্কা দিতে চায় তুরস্ক। এজন্য আফ্রিকার বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করতে মরিয়া প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। মহাবিশ্বটিতে চীন ও রাশিয়ার শক্তিশালী উপস্থিতি থাকা তুরস্কের জন্য কাজটি কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আফ্রিকা মহাদেশে তুরস্কের কৌশলগত অবস্থান বাড়াতে সম্প্রতি আঙ্কারা বেশ কিছু কার্যকর হাতে নিয়েছে। তুরস্কের বাইরে তাদের সবথেকে বড় সামরিক ঘাঁটি স্লোভাকিয়া রাজধানী মগাদিশুতে। সাম্প্রতিক সময় প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে কয়েকটি চুক্তির পর মগাদিশু তুরস্কের সেনাবাহিনীর সবথেকে বড় ঘাঁটিতে পরিণত হয়েছে। অফশোর তেলের খনি সন্ধান ও সামরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সেখানে একটি নতুন মিসাইল পরীক্ষা কেন্দ্র চালুর চেষ্টা করছে এরদোগান।
অনেক আগ থেকে আফ্রিকান হাই কমিশন পজিটিভ গ্রহণ করার মাধ্যমে অঞ্চলটিতে বাণিজ্যিক, কূটনীতিক ও নিরাপত্তা চুক্তিগুলো দৃঢ় করার চেষ্টায় কাজ করছে তুরস্ক। এই নীতির অধীনে অর্থনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে এরদোগান সরকার বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। বাজারে পণ্যের চাহিদা ও ব্যবসায়িক লাভের কারণে আফ্রিকা মহাদেশে তুরস্কের ব্যবসায়ীদের কাছে বেশ কার্যকরণীয়। তবে মহাদেশটির বাজারে তুরস্ককে লড়াই করতে যাচ্ছে রাশিয়া, চীন সহ। মস্কো বেইজিংয়ের শক্তিশালী অবস্থানের পরও জুলাই মাসে তুরস্কের জ্বালানি মন্ত্রী সাথে একটি হাই কমিশন অনুসন্ধান ও উৎপাদন চুক্তি সই করেন। সোমালি উপদ্বীপের 3টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান উৎপাদনের একচেটিয়ার সুযোগ পেয়ে যায় তুরস্ক। চলতি বছরের সেপ্টেম্বরে মাসের শেষ নাগাদ অথবা অক্টোবরের শুরুর দিকে এই অঞ্চলে অনুসন্ধান জাহাজ পাঠাতে পারে আঙ্কারা। সোমালিয়ায় কমপক্ষে 3000 কোটি ব্যারেল তেল ও গ্যাসের মজুদ রয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে তুরস্কের সংস্থাগুলোকে চীনের অবস্থানগুলোর সাথে সহযোগিতা করতে যাচ্ছে। বিশেষত বড় পরিকল্পনার প্রয়োজনীয় অর্থায়নে চীন অপ্রতিরোধ্য। শুধু 2023 সালে আফ্রিকায় চীনের মোট বিনিয়োগ $28,200 কোটি পৌঁছেছে, যেখানে তুরস্কের বিনিয়োগ প্রায় $1,000 কোটি। আফ্রিকার অস্ত্র সরবরাহকারী দেশগুলোর তালিকায় রাশিয়ার শীর্ষ অবস্থানে রয়েছে। এই তালিকায় অবস্থান নিয়েছে তুরস্ক। নাইজেরিয়ার কাছে যুদ্ধ হেলিকপ্টার ক্রয় ও প্রশিক্ষণ বিমানের পাশাপাশি আফ্রিকায় বেশ কয়েকটি দেশে চালকবিহীন DB2 বাইরাক্তার TB2 বিক্রির মাধ্যমে তুরস্ক সায়ান আফ্রিকার 4র্থ বৃহত্তম অস্ত্র সরবরাহকারীতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তুরস্ক আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশের জন্য নিজেদের একটি প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করছে। দেশটির সংসদ সম্প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সোমালিয়ায় 2 বছরের জন্য সামরিক বাহিনী মোতায়েনের আইন অনুমোদন করেছে। আফ্রিকা মহাদেশে তুরস্কের নতুন এই উত্থানে মাথা ব্যথা বাড়ছে চীন, রাশিয়ার। সৌদি আরব কি ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে? জানাবো বিস্তারিত। ফিলিস্তিনকে কেন্দ্র করে অবতীর্ণ হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি। বছরখানেক আগে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা কেবল বেড়েই যাচ্ছে। প্রতিবেশীরা এগিয়ে আসবে এমন ধারণা থাকলেও একা হয়ে পড়েছে দেশটি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিনি ইস্যুকে পাশ কাটিয়ে কয়েকটি মুসলিম দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে। গুঞ্জন শোনা গেলেও সৌদি আরব এখনো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কাটাছড়া বাঁধেনি। তবে সাম্প্রতিক কিছুটা ঘটনাও সৌদি যুবরাজের সর্বশেষ মন্তব্য উস্কে দিচ্ছে যে সম্ভাবনাকে। অনেকে বলেছেন সৌদি আরব ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন। কয়েক বছর আগে সৌদি আরবের মিত্র সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলকে বন্ধু বানায়। তখন সৌদির সঙ্গে ইসরায়েলের সঙ্গে দূতাবাস বইতে শুরু করে। কিন্তু সৌদি সরকার হঠাৎ বলে বসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করবে না রিয়াদ। গাজা যুদ্ধ বন্ধের বৈশ্বিক প্রচেষ্টায় সৌদি আরব খুব একটা সক্রিয় ভূমিকা রাখেনি। এরই মধ্যে ফিলিস্তিন ইস্যুতে রীতিমতো বোমা ফাটালো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম BBC। তাদের দাবি ফিলিস্তিন নিয়ে মোটেও মাথা ব্যথা নেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ সালমানের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ক্লিনটনের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন সৌদি যুবরাজ। BBCর বরাতে এমন খবর পৌঁছেছে নিউ ইয়র্ক টাইমসে। চলতি বছরের জানুয়ারি মাসে সৌদি আরব আল উদা শহরে যুবরাজ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন ক্লিনটন। তখন চলমান গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্থাপনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর কয়েক মাসে বেশ কিছু ঘটনায় মনে হয়েছিল ইসরায়েলকে বন্ধু হিসেবে মেনে নিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে রিয়াদ। তবে 7 অক্টোবর হামলায় সেই সুযোগ হাতছাড়া হয়। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে বৈঠকে সৌদি আরবের সৌদি যুবরাজের সরাসরি প্রশ্ন করেন ক্লিনটন। জবাবে যুবরাজ বলেছেন, আমরা দেশের সংখ্যায় 70% আমার চেয়ে কম বয়সী। তাদের অধিকাংশই ফিলিস্তিন ইস্যু নিয়ে বেশি কিছু জানতো না, কিন্তু এই সংঘাতের মাধ্যমে তারা প্রথমবার এ বিষয়ে জানতে পারছে। এটা খুব বড় সমস্যা। ব্যক্তিগতভাবে ফিলিস্তিন ইস্যু নিয়ে আমি আগ্রহী না, কিন্তু আমাদের দেশের মানুষ আগ্রহী। যদিও এই সংবাদ প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রিয়াদ। একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, উভয় নেতার মধ্যে আলোচনা সত্য। যুবরাজ মোহাম্মদ প্রকাশ্যে বরাবর বলে এসেছিলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি বন্ধুত্ব করবে না।